সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করছে ইরান। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করছে ইরান। রোববার দেশটির এক শীর্ষ সেনা কর্মকর্তার বরাতে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য প্রকাশ করেছে। এ মাসের মাঝামাঝি ইসরায়েল ইরানের বিরুদ্ধে আকস্মিক এবং নজিরবিহীন বোমা হামলা চালায়, যার জবাবে তেহরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানায়। জানাবো এবার মধ্য গাজা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর। ইসরায়েলি সেনাবাহিনী মধ্য গাজার দেইর আল বালা এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নতুন নির্দেশনা জারি করেছে। সেখানে আগে থেকে হাজার হাজার গাজাবাসী আশ্রয় নিয়েছে। এই এলাকায় এখন পর্যন্ত সামরিক অভিযান চালায়নি ইসরায়েল। জানাবো ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর মরিচের গুঁড়া ছুড়লেন ইসরায়েলি সেনারা। গাজায় বিতর্কিত ত্রাণ সংস্থা GSF এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত এবং অসহায় ফিলিস্তিনিদের উপর মরিচের গুঁড়া ছুড়ছেন ইসরায়েলি সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এমন একটি ভিডিওতে এরকম দৃশ্যই দেখা গেছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে গাজায় গণহত্যায় সহযোগিতার অভিযোগ। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস গাজায় গণহত্যার সহযোগী বলে অভিযোগ তুলেছে গাজার যুদ্ধবিরতি লেখকদের সংগঠন রাইটার্স এগেইনস্ট দ্য ওয়ার অন গাজা। এবং সর্বশেষ জানাবো ইরানের সঙ্গে সাগরে শক্তি দেখাতে নেমেছে রাশিয়া। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তির প্রদর্শনের পর এবার সমুদ্রে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত ইরান। এ উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাস্পিয়ান সাগরে একটি গুরুত্বপূর্ণ নৌমহড়ায় অংশ নিতে যাচ্ছে দেশটি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে ইরান। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে ইরান। রোববার দেশটির এক শীর্ষ নেতা কর্মকর্তার বরাতে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। মে মাসের কাছাকাছি ইসরায়েল ইরানের বিরুদ্ধে আকস্মিক এবং নজিরবিহীন বোমা হামলা চালায়, যার জবাবে তেহরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানায়। ইরানের সেনাবাহিনী অপারেশন প্রধান মাহমুদ মুসাভি বলেন, শত্রুর লক্ষ্য ছিল আমাদের প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করা। যুদ্ধের সময় আমাদের কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বর্তমানে ওই সব ব্যবস্থা পুনঃস্থাপন করা হয়েছে। ইরান বলছে এই যুদ্ধে দেশটির 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলের অন্তত 28 জন নিহত হয়েছে বলে জানায় ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলের হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক কাঠামো এবং পরমাণু স্থাপনাগুলো। 22 জুন ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, ইস্পাহান এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালায়। এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির কতটা ক্ষতি হয়েছে তা এখনও পরিষ্কার নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন পরমাণু কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে মার্কিন সংবাদ মাধ্যম NBC জানিয়েছে 3টি কেন্দ্রের মধ্যে কেবল একটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 24 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন ইরানের পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলছে তারা এমন একটি পরিকল্পনা তৈরি করেছে যাতে ইরান ভবিষ্যতে আর ইসরায়েলকে হুমকি দিতে না পারে। এবার মধ্য গাজা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর। ইসরায়েলি সেনাবাহিনী মধ্য গাজার দেইর আল বালা এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নতুন নির্দেশনা জারি করেছে। সেখানে আগে থেকে হাজার হাজার গাজাবাসী আশ্রয় নিয়েছে। এই এলাকায় এখন পর্যন্ত সামরিক অভিযান চালায়নি ইসরায়েল। এই নির্দেশনার ফলে সেখানে ইসরায়েলি জিম্মিদের পরিবারের মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে। ধারণা করা হচ্ছে ওই এলাকায় এখনও অন্তত 50 জনের মতো জিম্মি জীবিত অবস্থায় থাকতে পারে। এদিকে আল শিফা হাসপাতালের চিকিৎসক জানিয়েছে উত্তর গাজায় জাতিসংঘের সহায়তা ট্রাকের জন্য অপেক্ষারত মানুষের উপর ইসরায়েলি গুলিতে অন্তত 30 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে শত শত মানুষ অনাহারে মৃত্যুর মুখে। অনেকেই মারাত্মক দুর্বলতা এবং মাথা ঘোরার উপসর্গে হাসপাতালে ভিড় করছে। মন্ত্রণালয় জানায় অসুস্থদের শরীর দিন দিন ক্ষীণ হয়ে আসছে। তারা চরমভাবে মৃত্যুর ঝুঁকিতে। জাতিসংঘ বলেছে গাজার মানুষ অভূতপূর্বভাবে অনাহারে ভুগছে এবং জরুরি ভিত্তিতে ত্রাণ প্রবাহ বাড়ানো দরকার। ইসরায়েলি বাহিনী দেইর আল বালা শহরের পশ্চিমাংশের কয়েকটি এলাকায় আকাশ থেকে লিফলেট ফেলে মানুষকে দক্ষিণে চলে যাওয়ার নির্দেশনা দিচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন সেনাবাহিনী চরম শক্তি প্রয়োগ করে শত্রুর সক্ষমতা এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করছে।
তবে এই নির্দেশনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জিম্মিদের পরিবার। তাদের প্রশ্ন, এই সিদ্ধান্ত আমাদের প্রিয়জনদের জীবনের বিনিময়ে নেওয়া হচ্ছে না তো? অনেক পর্যবেক্ষকদের মনে করছেন দের আল বালার হামলার হুমকিতে হয়তো হামাসকে যুদ্ধবিরতির আলোচনা আরও ছাড় দিতে চাপ সৃষ্টির কৌশল হতে পারে। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর মরিচের গোড়া ছুড়লেন ইসরায়েলি সেনারা। গাজায় বিতর্কিত ত্রাণ সংস্থা জিএইচএফের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত এবং অসহায় ফিলিস্তিনিদের উপর মরিচের গোড়া ছুড়েছেন ইসরায়েলি সেনারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সান্ত 20 সেকেন্ডের ওই ভিডিওর সত্যতা যাচাই করেছে। এতে দেখা গেছে গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরের শাকুশ এলাকায় ইসরায়েলি সেনারা মরিচের গোড়ার স্প্রে ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করছে। মুঠোফোনে ভিডিওটির 10 জুলাই ধারণ করা হয়। শনিবার রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। এতে দেখা যায় 3 জন সশস্ত্র ইসরায়েলি সেনা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সমর্থিত জিএইচএফের ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের উপর মরিচের গোড়া ছুটছেন। ভিডিওতে আরও দেখা যায় পুরুষ, নারী এবং শিশুদের চারদিকে ছুটে পালিয়ে যাচ্ছে। কারো মুখে কাপড় দিয়ে ঢাকা, কেউ আবার পিঠে ময়দার বস্তা তুলে নিয়ে আতঙ্কে ছুটে যাচ্ছে। ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয় গত শনিবার বলেছে, মে মাসের শেষ দিকে জিএইচএফ গাজায় কার্যক্রম শুরু করবার পর থেকে এখন পর্যন্ত অন্তত 891 জন খাবারের খোঁজে গিয়ে নিহত হয়েছেন। 15 জুলাই জাতিসংঘে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত 674 জনেরই মৃত্যু হয়েছে জিএইচএফের ত্রাণ কেন্দ্রগুলোর আশেপাশে। গাজায় ইসরায়েলের 2 মাসের বেশি সময় ধরে চলা পূর্ণ অবরোধ কিছুটা শিথিল করবার উপত্যকা জিএইচএফের ত্রাণ কার্যক্রম শুরু হয়। কার্যত জাতিসংঘের নেতৃত্বাধীন বিশাল ত্রাণ সরবরাহ নেটওয়ার্ককে পাশ কাটিয়ে বিতর্কিত এই কার্যক্রম চলছে। গতকাল রোববার গাজায় ইসরায়েলি হামলায় আরও 84টি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 73 জনই ত্রাণ সংস্থার জন্য জড়ো হওয়া মানুষ। এর আগে শনিবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় 116 জন নিহত হন। এর মধ্যে অন্তত 38 জন ত্রাণ প্রত্যাশী ছিলেন। গাজার বাসিন্দা মাহমুদ মুকাইমার বলেন, তিনিও অন্য মানুষদের সঙ্গে জিএইচএফ এর ত্রাণ কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। ইসরায়েলি সেনারা প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়ে, এরপর সরাসরি গুলি চালায়। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে মুকাইমার বলেন, দখলকারী বাহিনী আমাদের উপর এলোপাথাড়ি গুলি চালায়। মুকাইমার বলেন, তিনি অন্তত 3 জনের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন, বহু মানুষকে আতঙ্কে দৌড়াতে দেখেছেন। নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে গাজায় গণহত্যায় সহযোগিতার অভিযোগ। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস গাজায় গণহত্যার সহযোগী বলে অভিযোগ তুলেছে গাজার যুদ্ধবিরোধী লেখকদের সংগঠন রাইটার্স এগেইনস্ট দ্য ওয়ার অন গাজা। সংগঠনটির দাবি, পদ্ধতিগতভাবে ইসরায়েলপন্থী ফিলিস্তিনি বিরোধী অবস্থান ধারণ করে পত্রিকাটি। তাছাড়া এর শীর্ষস্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক, সম্পাদক এবং নির্বাহী সদস্যদের প্রভাবশালী ইসরায়েলপন্থী লবিং গোষ্ঠীগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ বিষয়ে নানা তথ্য প্রমাণসহ একটি নথিও প্রকাশ করেছে WAGOG। গাজায় যুদ্ধবিরোধী লেখকদের ওই সংগঠন থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, নিউ ইয়র্ক টাইমস গাজায় চালানো গণহত্যার সহযোগী। তারা মার্কিন সাম্রাজ্যবাদের মুখপাত্র হিসেবে কাজ করে এবং বৈদেশিক নীতিতে অভিজাতদের মধ্যে একটি ঐক্যমত তৈরি করেছে। নিউ ইয়র্ক টাইমস সহ আরও বেশ কিছু মূলধারার সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয়েছে। এই সংবাদ মাধ্যমগুলো গাজায় করা ইসরায়েলের যুদ্ধাপরাধকে পদ্ধতিগতভাবে ঢাকার চেষ্টা করে বলেও অভিযোগ আনা হয়েছে। মিডল ইস্ট আয়ের খবরে বলা হয়েছে, গত বুধবার WAGOG প্রকাশিত ওই নথিটিতে শুধু আদর্শগত এবং বস্তুগত জায়গা থেকে সম্পৃক্ততা নয়, বরং ইসরায়েল সমর্থিত বিভিন্ন লবিং গোষ্ঠীর সাথে সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, গণহত্যা, জাতিগত নিধন এবং অধিকৃত ভূমি, এমনকি ফিলিস্তিন শব্দটি পর্যন্ত না লিখতে সংবাদকর্মীদের নির্দেশনা দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। WAGOG'র মুখপাত্র জানান, এ পর্যন্ত তাদের নথিতে দখলদারত্ব এবং বৈষম্যমূলক ব্যবস্থার সঙ্গে বস্তুগত সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছে। তবে এবার তারা মতাদর্শগত আলোচনাও এতে অন্তর্ভুক্ত করেছে। সংবাদ মাধ্যমটি জানায়, তাদের এই অনুসন্ধান মূলত মন্ডোয়াইস, দ্য ইলেকট্রিক্স, ইন্তিফাদার আর্কাইভ এবং ফিলিস্তিনি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতের ভিত্তিতে সংগৃহীত হয়েছে।